6ই এপ্রিল 2026 রাত তখন ঠিক 10:30 বাজে। উড়িষ্যার জাজপুর টাউনের রাস্তাঘাট বেশ ফাঁকা। কুনসরপুর এলাকার বাসিন্দা বছর 23-এর এক যুবক সৌম্যরঞ্জন সমল তখন রোজকার মতোই রাত্রেবেলা নিজের দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। একদিকে সারাদিনের ক্লান্তি, অন্যদিকে বেশ খিদেও পেয়েছে তার। বাড়িতে তার স্ত্রী হয়তো তখন খাবার বেড়ে অপেক্ষা করছে, তাই বাইকের স্পিডটা একটু বাড়িয়েই যাচ্ছিল সে। কিন্তু সৌম্য তখনও জানতো না সেই অন্ধকার রাস্তার মোড়ে ঠিক তার পেছনেই অপেক্ষা করছে স্বয়ং যমদূত। হঠাৎ করেই একটা গর্জন, একটা স্পোর্টস বাইক খুব দ্রুত গতিতে সৌম্যর বাইকের পিছু নিতে শুরু করে। হাই স্পিডে বাইকটা কয়েক মিনিটের মধ্যে সৌম্যর বাইকের কাছাকাছি চলে আসে। কিন্তু সৌম্য কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাইক থেকেই আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালাতে আরম্ভ করে আততায়ীরা, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। গুলির আওয়াজ আর সৌম্যর আর্তনাদ একসাথে মিলিয়ে যাওয়ার আগেই ওই স্পোর্টস বাইকটা ঝড়ের গতিতে অন্ধকারের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। রাতের সেই নিস্তব্ধতা ভেঙে যখন গুলির বিকট শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, আশেপাশের লোকজনের বুক কেঁপে ওঠে। সাথে সাথে ছুটে আসেন বেশ কয়েকজন স্থানীয় মানুষ এবং তারা এসে দেখতে পান রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছটফট করছে এক তরুণ। চারিদিকে রক্তাক্ত অবস্থা, আর তার মাঝখানে সৌম্য বাঁচার জন্য আকুল চেষ্টা করছে। স্থানীয়রা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে খবর দেয় পুলিশ স্টেশনে। তবে পুলিশ সেখানে পৌঁছানোর অপেক্ষা না করেই তারা ধরাধরি করে সৌম্যর রক্তাক্ত শরীরটা নিয়ে যায় জাজপুর জেলা সদর হাসপাতালে। কিন্তু সেখানে সৌম্যর অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে পড়ে যে ডাক্তাররা তাকে ধরে রাখতে পারেন না। তারা সঙ্গে সঙ্গে রেফার করে দেন কটকের SCB মেডিকেল কলেজ এবং হাসপাতালে। শুরু হয় সময়ের সাথে এক চরম লড়াই। একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে ছুটে চলেছে কটকের দিকে, কিন্তু জাজপুর থেকে কটকের সেই দীর্ঘ পথ পার করার আগেই সৌম্যর শরীরটা ঠান্ডা হয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা পরীক্ষা করে জানান সব শেষ। মারাত্মকভাবে গুলিবিদ্ধ হওয়ার কারণে পথেই মারা গেছে সৌম্য। ওদিকে ততক্ষণে হাসপাতালে এসে হাজির হয়েছে পুলিশ। নিস্তব্ধ হসপিটাল করিডোরে সৌম্যর পকেট থেকে পুলিশ উদ্ধার করে তার মানিব্যাগ আর মোবাইল ফোন। আর সেখান থেকেই প্রথমবারের মতো জানা যায় তার পরিচয়। জাজপুর টাউনের এক অতি সাধারণ ঘরের ছেলে হচ্ছে সৌম্য। তার নিজের একটা সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কেন এইভাবে খুন হয়ে গেল? কেউ কেন একটা সাধারণ ঘরের ছেলেকে এইভাবে খুন করতে যাবে? কার কি লাভ হয়েছিল এই 23 বছরের ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে? নমস্কার, আমি অপূর্ব। আজকের এই এপিসোডে আমরা এমন একটা কেস নিয়ে কথা বলবো, মানে কি বলা যায়, এই রকম কেস হয়তো আপনি কখনো শুনেননি, কারণ আমি নিজেও শুনিনি। অনেক ধরনের কেসই করেছি আমাদের এই চ্যানেলে, লেসবিয়ান কাপেলও আমরা এর আগে করেছি, বাট এই কেসটা তার থেকেও আরো এক ধাপ এগিয়ে। আমি একটা ক্লু দিয়ে রাখি, এখানে দুই ভাই বোনের একজনই প্রেমিকা এবং তারা একসাথে, মানে ভাই বোন এবং সেই প্রেমিকা তিনজন মিলে একসাথে প্রাইভেট মোমেন্ট কাটাতো। আশা করি বুঝতেই পারছেন কেসটা কি লেভেলের ডার্ক হতে চলেছে। একটা সাধারণ ভালোবাসার গল্প কিভাবে সময়ের সাথে সাথে একটা নিখুঁত আর ঠান্ডা মাথার অপরাধের রূপ নিতে পারে, আজকের এই কেসটা না শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমাদের খুব চেনা, খুব আপন মানুষেরাই যখন নিজেদের স্বার্থের জন্য আমাদের অজান্তে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি করে ফেলে, তখন সেই ভয়ঙ্কর খেলায় নিজেকে বাঁচানো সত্যিই অসম্ভব হয়ে পড়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বিশ্বাস, মোহ আর চরম লোভের এই টানটান কেস, আমাদের এই চ্যানেলের সবথেকে ডার্ক কেস, দ্য কেস অফ উড়িষ্যা লাভ ট্রায়াঙ্গল। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে বলি, আপনারা যারা এই মুহূর্তে কানে হেডফোন দিয়ে এই ঘটনাটা শুনছেন, আপনাদের মনেও কি সৌম্যর খুনিদের চেনার একটা তীব্র জেদ তৈরি হচ্ছে? যদি এই রহস্যের শেষ সীমানা অবধি আমাদের সাথে হেঁটে সেই অপরাধীদের আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে চান, তাহলে জাস্ট 1 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করুন এবং ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। আমাদের এই ছোট্ট টিমটার জন্য আপনাদের এই একটা ক্লিক অনেক বড় ইন্সপিরেশন
অনেক বড় মোটিভেশন। আর হ্যাঁ, আপনার জীবনের কোনো ভৌতিক বা অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ইমেল করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে story.bhutopurbo@gmail.com। আমরা চেষ্টা করব আপনার অভিজ্ঞতাগুলোকে একদম সিনেমাটিক স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করার। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। হাসপাতালের সেই ঠান্ডা করিডোর, সৌম্যর নিথর শরীরটা তখন মর্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই সময় পুলিশ সৌম্যর পকেট থেকে পাওয়া ওয়ালেট আর মোবাইল ফোনটা নিজের হেফাজতে নিয়ে নেয়। ওয়ালেটের ভেতর আইডি কার্ড ঘেটে পুলিশ জানতে পারে এই 23 বছর বয়সী ছেলেটা জাজপুর টাউন এরিয়ার কুনসরপুরের বাসিন্দা। আইন অনুযায়ী পুলিশের প্রথম কাজ হচ্ছে ভিকটিমদের পরিবারকে খবর দেওয়া। জাজপুরের পুলিশ টিম ভোর রাতে কুনসরপুরে সৌম্যর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে। দরজা খুলে দেয় সৌম্যর স্ত্রী শুভশ্রী। পুলিশ যখন তাকে সৌম্যর এই মর্মান্তিক শেষ পরিণতির কথা জানায়, শুভশ্রী এক লহমায় ভেঙে পড়ে। যে স্বামী আর কিছুক্ষণের মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরবে বলে কথা দিয়েছিল, সে এখন আর এই পৃথিবীতে নেই। শুভশ্রীর কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে পড়ে। বাড়ির অন্য লোকেরাও এই অস্বাভাবিক ধাক্কায় একেবারে স্তব্ধ হয়ে যায়। এদিকে পুলিশ খুব ভালো করেই বুঝতে পারে যে কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁতভাবে ছক কষে সৌম্যকে খুন করেছে। জাজপুর থানার পুলিশ এরপরে আর কোনো সময় নষ্ট করে না, খুব তৎপরতার সাথে মামলাটার ইনভেস্টিগেশন শুরু করে। তদন্তের একদম শুরুতেই পুলিশের টিম 6 এপ্রিল 2026 মানে সেই অভিশপ্ত রাতের সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে শুরু করে। ক্রাইম স্পটের আশেপাশে থাকা প্রত্যেকটা দোকান থেকে বেরোনোর সময় রাস্তার সমস্ত পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ তন্ন তন্ন করে খোঁজা হয়। এরই মধ্যে একটা ফুটেজ চেক করতে গিয়ে অফিসারদের চোখ আটকে যায়। সেখানে দেখা যায় সৌম্য যখন দোকান বন্ধ করে বাইক স্টার্ট দিয়ে বেরোচ্ছে, তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই আড়াল থেকে আরেকটা স্পোর্টস বাইক তার পিছু নিচ্ছে। বাইকটা ছিল একটা R15, তাতে দুজন আরোহী বসে আছে। এই সিসিটিভি ফুটেজটা আরো ভালো করে অ্যানালিসিস করতেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই R15 বাইকটা রাতে আনুমানিক 10:30 নাগাদ সৌম্যর বাইকের সমান্তরালে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তারপর ঝড়ের গতিতে সেই ফাঁকা রাস্তা ধরে পালিয়ে গেছে। কিন্তু পুলিশের সামনে একটা মস্ত বড় সমস্যা এসে দাঁড়ায়। রাতের ঘুটঘুটে অন্ধকার আর বাইকের হাই স্পিডের কারণে সিসিটিভি ক্যামেরায় আরোহীদের অবয়ব বা মুখ একদমই বোঝা যাচ্ছে না। ছবিগুলো প্রচণ্ড ঝাপসা, এমনকি ওই স্পোর্টস বাইকের নাম্বার প্লেটের লেখাগুলো পরিষ্কার করে পড়া যাচ্ছে না। ফলে খুনিদেরকে সরাসরি আইডেন্টিফাই করার মতো কোনো ক্লু প্রথম দফায় পুলিশ কিন্তু পায়নি। এবার ভিজুয়াল এভিডেন্সে খামতি থাকায় পুলিশ এবার ডিজিটাল ফরেন্সিকের উপর ভরসা করে। তারা সৌম্যর মোবাইল ফোনের কল রেকর্ডস আর কল হিস্ট্রি বের করে। পুলিশ মূলত দুটো জিনিস দেখতে চায়: এক, রিসেন্ট টাইমে সৌম্যর সাথে কার কার কথা হয়েছে, আর দুই, সৌম্যর দোকানের বাইরে কোনো শত্রু ছিল কিনা বা কারোর সাথে ইদানিং কোনো ঝামেলা হয়েছিল কিনা। যদি সেরকম কোনো নাম পাওয়া যায় তবে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে। কিন্তু কল রেকর্ডসের ফাইলটা আসতেই এই কেসের মোড় 180 ডিগ্রি ঘুরে যায়। পুলিশ দেখতে পায় মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে সৌম্যর ফোন থেকে শেষ কলটা করা হয়েছিল তার স্ত্রী শুভশ্রীকে। এরপর অফিসারদের সন্দেহ আরো বেড়ে যায় যখন তারা সৌম্যর হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রল করতে শুরু করে। সেখানে দেখা যায় দোকান থেকে বাইক নিয়ে বেরোনোর ঠিক কয়েক মিনিট আগে সৌম্য শুভশ্রীকে তার লাইভ লোকেশন শেয়ার করেছিল। শুধু তাই নয়, সৌম্য মেসেজে লিখেছিল যে সে এখন দোকান থেকে বেরোচ্ছে। এবং এই একটা তথ্য পুলিশের মনে তীব্র খটকা তৈরি করে। আমি জানি আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে এটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা নর্মাল কথাবার্তা, এতে খটকা লাগার কি আছে? আছে, একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবেন এতে খটকা লাগার মতো একটা বিষয় আছে। সৌম্য প্রত্যেক দিন ঠিক একই সময়ে দোকান বন্ধ করে এবং বছরের পর বছর ধরে সে ওই একই চেনা রাস্তা দিয়ে বাড়ি ফেরে। তাহলে ওই 6 এপ্রিল রাতেই কেন শুভশ্রী তার স্বামীর কাছ থেকে লাইভ লোকেশন চেয়ে পাঠালো? শুভশ্রীর এই অদ্ভুত রিকোয়েস্ট আর ঘটনার ঠিক আগের মুহূর্তে এই ফোন কল, এই পুরো ক্রোনোলজিটা জাজপুর পুলিশের কাছে চরম সাসপিশিয়াস লাগে। আর এখান থেকেই এই কেসের
নতুন করে তদন্ত শুরু হয়। এরপর জাজপুর থানার ইনভেস্টিগেশন টিম সোজা পৌঁছায় শুভশ্রীর বাপের বাড়িতে। স্বামীর মৃত্যুর পর সে সেখানেই চলে গেছিল। অফিসাররা শুভশ্রীকে সামনাসামনি বসায়। তারা খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে তদন্তের জন্য তার মোবাইল ফোনটা একবার চেক করতে হবে। শুভশ্রী তখন কান্নাকাটি করছে। সে মোটেও আন্দাজ করতে পারেনি যে পুলিশ এই খুনের মামলার গভীরে কতটা জলদি পৌঁছাতে পারে। আর তাই সে কোনো রকম আপত্তি না করে নিজের স্মার্টফোনটা পুলিশের হাতে তুলে দেয়। আর পুলিশ শুভশ্রীর ফোনটা হাতে পাওয়া মাত্রই তার হোয়াটসঅ্যাপ চ্যাট আর মেসেজ হিস্ট্রি চেক করতে থাকে। আর ঠিক তখনই পুলিশ অফিসাররা এমন একটা তথ্য পায় যেটা দেখে তাদেরও চোখ কপালে উঠে যায়। জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের প্রাথমিক সন্দেহ একদম 100% সত্যি প্রমাণিত হয়। স্ক্রিনে স্পষ্ট দেখা যায় সৌম্য দোকান থেকে বেরোনোর সময় শুভশ্রীকে যে লাইভ লোকেশনটা পাঠিয়েছিল, শুভশ্রী সেটা শুধুমাত্র নিজের কাছে রেখে দেয়নি। সে ওই লোকেশনটা পাওয়া মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে অন্য দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফরওয়ার্ড করে দেয়। নিজের স্বামীর লাইভ লোকেশন একটা অচেনা নাম্বারে ফরওয়ার্ড করার মানে কি? পুলিশ এক লহমায় বুঝে যায় সৌম্যর খুনের পেছনে শুভশ্রীর নিশ্চয়ই কোনো না কোনো যোগাযোগ রয়েছে। এরপর ডিজিটাল ট্রেল ধরে পুলিশ এবার খুঁজতে শুরু করে শুভশ্রী ওই রাতে ঠিক কাদেরকে সৌম্যর লোকেশন পাঠিয়েছিল। সাইবার সেলের হেল্প নিয়ে পুলিশ সেই দুটো নাম্বারের আসল পরিচয় খুঁজে বার করে। জানা যায় ওই দুটো প্রোফাইলের একটা হচ্ছে 23 বছর বয়সী এক তরুণী যার নাম প্রীতি প্রভা, আর অন্য নাম্বারটা হলো প্রীতির আপন বড় ভাই 27 বছর বয়সী তপস কুমারের। এই দুটো নাম সামনে আসতেই পুলিশ আর এক ফোঁটাও সময় নষ্ট করে না। তারা শুভশ্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য অফিসিয়ালি নিজেদের কাস্টডিতে নেয়। অন্যদিকে পুলিশের আরেকটা টিম রওনা দেয় প্রীতি এবং প্রভার খোঁজে। 7 এপ্রিল 2026 দুপুরের মধ্যেই পুলিশের ওই টিম প্রীতিকে তার এলাকা থেকে সাকসেসফুলি অ্যারেস্ট করে। কিন্তু প্রীতি আর শুভশ্রী পুলিশের জালে ধরা পড়লেও প্রীতির দাদা তপস কুমার ততক্ষণে গা ঢাকা দিয়েছে। তদন্তে জানা যায় শুধু তপস একা নয়, তপসের দুজন বন্ধুও জাজপুর ছেড়ে চম্পট দিয়েছে। এবার পুলিশ আরো সজাগ হয়ে যায়। তপসদেরকে ধরার জন্য তাদের মোবাইল ফোনের কারেন্ট লোকেশন অনবরত ট্র্যাক করতে শুরু করে। সাইবার সেল 24 ঘন্টা এদের ফোনের উপর নজর রাখে এবং 7 এপ্রিল রাতের দিকে সাইবার সেলের একটা টিম কনফার্ম করে তপস আর তার বন্ধুদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন উড়িষ্যার ইন্ডাস্ট্রিয়াল টাউন বোরকেল্লা এরিয়াতে দেখাচ্ছে। আর জাজপুর থেকে বোরকেল্লার দূরত্ব অনেকটাই। কিন্তু এই সলিড ইনপুটটা পাওয়ার সাথে সাথেই জাজপুর পুলিশের একটা স্পেশাল টিম যত দ্রুত সম্ভব বোরকেল্লার উদ্দেশ্যে রওনা দেয়। তারা বোরকেল্লায় পৌঁছে লোকাল পুলিশের সাহায্য নিয়ে ওই এরিয়ায় এক বিশাল সার্চ অপারেশন চালায় এবং বলাই বাহুল্য ওই সার্চ অপারেশনে বেশিক্ষণ সময় লাগে না। বোরকেল্লার একটা হাইড আউট থেকে তপস কুমারকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এবং শুধুমাত্র তপস একা নয়, তার সাথে লুকিয়ে থাকা আরো 2 বন্ধুকেও পুলিশ ওখান থেকেই অ্যারেস্ট করে। এদের মধ্যে একজনের নাম সুরজ সিং এবং অন্যজনের নাম অঙ্কিত ঠাকুর। দুজনেরই বয়স 27-28 কাছাকাছি। এবার তপস সহ এই 3 জনকে বোরকেল্লা থেকে ধরার পর সৌম্য খুনের মামলার সবকটা মূল ক্যারেক্টার জাজপুর পুলিশের খাঁচায় বন্দী হয়। কিন্তু এই অ্যারেস্টের পরেই আসে আসল টুইস্ট। পুলিশ যখন এই 5 জনকে মুখোমুখি বসিয়ে ইন্টারোগেশন শুরু করে তখন তাদের মুখ থেকে এমন সব সিক্রেট বেরিয়ে আসে যেগুলো শুনে পুলিশের মাথাও চক্কর খেয়ে যায়। ওই 5 জন অ্যারেস্ট হবার পর জাজপুর থানার লকআপে যখন ইন্টারোগেশন শুরু হয় তখন সামনে আসে এক চরম অবিশ্বাস্য ব্যাক স্টোরি। এই পুরো ক্রাইম ড্রামার গল্পটা শুরু হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে, 2018 কিংবা 19 সালের দিকে। শুভশ্রী আর প্রীতি প্রভা তখন একই কলেজে পড়াশোনা করে। কলেজ থেকেই দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়। ধীরে ধীরে সেই ইনোসেন্ট বন্ধুত্ব একটা অন্য মোড় নিয়ে নেয়। তারা একে অপরের সাথে সমকামী বা লেসবিয়ান সম্পর্কে জড়িয়ে পড়ে। এবার নিজেদের এই গোপন সম্পর্কের কথা তারা সমাজ আর ফ্যামিলির থেকে পুরোপুরি লুকিয়ে রাখে ঠিকই, কিন্তু সারাদিন একসাথে থাকার জন্য একটা জেনুইন বাহানা দরকার ছিল। এবং এই কারণে তারা 2020 সালে একটা দারুণ প্ল্যান বানায়।
দুজনে মিলে সেম পার্টনারশিপে একটা বিউটি পার্লার খুলে ফেলে। আর এই পার্লার চালু হতেই তাদের ডেইলি লাইফ একদম ইজি হয়ে যায়। তারা রোজ সকালে বাড়ি থেকে বেরোতো এবং পার্লারে সারাদিন একসাথে সময় কাটাতো। মাঝে মাঝে দুজনে আউটিংয়েও যেত। মাঝে মাঝে প্রীতি আর শুভশ্রী একে অপরের বাড়িতেও চলে যেত। এবার ফ্যামিলির লোকেরাও ভাবতো দুই বান্ধবী মিলে বিজনেস করছে, তাই হয়তো এত ঘনিষ্ঠতা। কিন্তু আদতে এই পার্লারের আড়ালে তারা নিজেদের এই গোপন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে এই নিশ্চিন্ত জীবনে সব থেকে বড় ধাক্কা আসে 2024 সালে। শুভশ্রী বুঝতে পারে তার ফ্যামিলি এবার তার বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু করবে এবং উড়িষ্যার একটা সাধারণ ঘরের মেয়ে হিসেবে ফ্যামিলির চাপ সে এড়াতে পারবে না। আর একবার যদি বিয়ে হয়ে অন্য কোথাও চলে যায় তাহলে প্রীতির সাথে এই সম্পর্কটা আর থাকবে না। আর এই প্রবলেম সলভ করার জন্য শুভশ্রী আর প্রীতি মিলে একটা মারাত্মক চাল চালে। শুভশ্রীর ওই একই পাড়াতেই থাকতো সৌম্যরঞ্জন। সৌম্য খুব সরল সাদাসিধে একটা ছেলে। সে শুভশ্রীকে মনে প্রাণে বিশ্বাস করত। শুভশ্রীর সাথে কথা বলার সময় সৌম্যর সেই ভালো লাগা আর কেয়ারিং অ্যাটিটিউড স্পষ্ট বোঝা যেত। এবার শুভশ্রী প্রথমে সৌম্যর এই ইমোশনটাকে পাত্তা দিত না, কিন্তু 2024 সালে এসে যখন প্রীতির থেকে আলাদা হওয়ার ভয় তাকে গ্রাস করে, তখন সে সৌম্যর এই পিওর ভালোবাসাটাকেই ঢাল হিসেবে ব্যবহার করার ছক কষে। শুভশ্রী হঠাৎ করেই সৌম্যর খুব ক্লোজ হতে শুরু করে। সৌম্য ভাবে শুভশ্রী হয়তো তার মনের কথা বুঝতে পেরেছে, কিন্তু এদিকে শুভশ্রী তাকে প্রেমের জালে জড়ায়। এই বিয়ের পেছনে শুভশ্রীর মেইন মোটিভ ছিল দুটো। প্রথমত, সৌম্যর সাথে বিয়ে হলে সে নিজের চেনা এলাকাতেই থাকবে, এবং দ্বিতীয়ত, সৌম্য প্রতিবেশী হওয়ার কারণে পার্লারে আসা যাওয়ার নাম করে প্রীতির সাথে আগের মতোই রিলেশনশিপটা কন্টিনিউ করা যাবে। এবার বেচারা সৌম্য এই ধূর্ত পরিকল্পনার কিছুই জানত না, এবং এই ছক অনুযায়ী 2024 সালের 14 জুলাই সৌম্য আর শুভশ্রী বেশ ধুমধামের সাথে বিয়ে করে। বিয়ের সময় সবাই এটাই ভেবেছিল যে এটা একটা লাভ ম্যারেজ। তখনও কেউ আন্দাজ করতে পারেনি যে এই বিয়ের আড়ালে আসলে কত বড় ষড়যন্ত্র চলছে। বিয়ের পর সৌম্য নিজের দোকানে মন দেয় আর শুভশ্রী পার্লারে যায়। শুভশ্রী ঠিক যেভাবে লাইফটাকে ডিজাইন করেছিল সবকিছু একদম সেভাবেই চলতে থাকে। কিন্তু এই গল্পের সব থেকে বড় টুইস্ট আসে তখনই। বিয়ের পর শুভশ্রী যখন পার্লারের কাজের ফাঁকে প্রীতিদের বাড়িতে যেত, সেখানে প্রীতির আপন বড় ভাই তপস কুমারের সাথেও তার রেগুলার দেখা হতো। শুভশ্রীকে তপসের খুব পছন্দ ছিল। তপসও ধীরে ধীরে শুভশ্রীর কাছাকাছি আসার ট্রাই করতে শুরু করে, এবং অবাক করার মতো বিষয় হচ্ছে শুভশ্রী একদিকে বিবাহিত, অন্যদিকে প্রীতির সাথে রিলেশনে, তাও সে নিজেকে কন্ট্রোল করে না। সে প্রীতির ভাই তপসের দিকেও ঝুঁকে পড়ে, এবং কিছুদিনের মধ্যেই শুভশ্রী তপসের সাথেও একটা নতুন সিক্রেট অ্যাফেয়ার শুরু করে দেয়। ভাবতে পারছেন, একসাথে তিনটে সম্পর্ক। আর সব থেকে শকিং পার্ট হচ্ছে, প্রীতি যখন জানতে পারে যে তার নিজের ভাই তার লাভ ইন্টারেস্ট শুভশ্রীর সাথে ডেট করছে, সে কিন্তু একটু রিয়েক্ট করে না, বরং প্রীতি ব্যাপারটাকে খুব নর্মালি নেয়। সে ভাবে শুভশ্রী তো তার নিজের দাদার সাথেই আছে, এর ফলে এদের সবার একসাথে থাকা আরো সহজ হয়ে যাবে। আপনি জাস্ট একবার ভেবে নিন। জাস্ট ক্লিয়ার করার জন্য আরো একবার বলে দিচ্ছি, শুভশ্রীর বর হচ্ছে সৌম্য। সৌম্যর সাথে বিয়ে হয়েছে শুভশ্রীর, কিন্তু শুভশ্রী ভালোবাসে প্রীতিকে, বা প্রীতি ভালোবাসে শুভশ্রীকে। এবার প্রীতির ভাই হচ্ছে তপস, এবং তপসের সাথেও শুভশ্রী জড়িয়ে যায় একটা গোপন সম্পর্কে। আপনি জাস্ট সিনটা একবার কল্পনা করে দেখুন, বুঝতে পারছেন? এরপর থেকে পরিস্থিতি একদম চরম নির্লজ্জ রূপ নেয়। এই দুই বান্ধবী আর এক দাদা, অর্থাৎ শুভশ্রী, প্রীতি আর তপস, কোন রকম লোকলজ্জা ছাড়াই একসাথে ক্লোজ মোমেন্ট স্পেন্ড করতে শুরু করে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ভাই বোন এবং ভাই বোনের একজনই প্রেমিকা। যাই হোক, সৌম্যর সরলতার সুযোগ নিয়ে তৈরি করা হয় এই মায়াজাল। কিন্তু সমস্যা হচ্ছে, সৌম্যর সরলতার সুযোগ নিয়ে তৈরি এই মায়াজাল বেশি দিন শান্তিতে চলেনি। খুব তাড়াতাড়ি এই খেলাতে এন্ট্রি নেয় এক চরম অশান্তি। এই অদ্ভুত সম্পর্কের সমীকরণ কিন্তু বেশি দিন আড়ালে থাকে না। পার্লারের কাজ শেষ হলে তপস প্রায় শুভশ্রীকে
নিজের বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। শুভশ্রীর সাথে অন্য একটা ছেলের এই মাখামাখি সম্পর্ক সৌম্যর একদম পছন্দ হয় না। এই নিয়ে সৌম্য আর শুভশ্রীর মধ্যে রোজই অশান্তি শুরু হয়। তাদের মধ্যে রোজ চরম তর্কাতর্কি চলে। সৌম্যর এই কড়া নজরদারির কারণে শুভশ্রী বেশ চাপে পড়ে যায়। সে যখন পার্লারে যায় আগের মতো মন খুলে তপস আর প্রীতির সাথে টাইম স্পেন্ড করতে পারে না। সৌম্যর ভয়ে সে ঘড়ি ধরে পার্লারে আসে আর কাজ শেষ হলেই সোজা বাড়ি ফিরে যায়। আর শুভশ্রীর এই হঠাৎ বদলে যাওয়াটাই প্রীতি আর তপসের চোখে লাগে। তারা শুভশ্রীকে এর কারণ জিজ্ঞেস করে এবং শুভশ্রী তখন সৌম্যর কড়াকড়ি আর রোজগার অশান্তির কথা তাদেরকে খুলে বলে। এবার এই সব কিছু শোনার পর তপস ভাবে সৌম্যকে মাঝখান থেকে সরিয়ে সে নিজে যদি শুভশ্রীকে বিয়ে করে নেয় তাহলে কেমন হয়। এবং এই ভাবনা থেকেই 2026 সালের মার্চ মাসে তপস শুভশ্রীকে একটা অফার দেয়। সে বলে তুমি সৌম্যকে ডিভোর্স দিয়ে দাও। এবার শুভশ্রীও এই প্রস্তাবে এক পায়ে রাজি হয়ে যায়। এরপর তপস নিজেই সৌম্যর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু ততদিনে সৌম্য একটা মারাত্মক সত্যি জেনে গেছে। সে শুধু তপসের কথাই নয় বরং তার স্ত্রীর যে তপসের আপন বোন প্রীতির সাথেও রিলেশন আছে সেই সত্যিটাও ধরে ফেলে। এবং এই দুই ভাই বোনের সাথে শুভশ্রীর নোংরা গেমটা সৌম্যর সামনে চলে আসে। সৌম্য তপসের এই ডিভোর্স প্রস্তাব ডিরেক্টলি রিজেক্ট করে দেয়। সৌম্য তখনও জানতো শুভশ্রীর সাথে তার লাভ ম্যারেজ হয়েছে। সে সত্যি সত্যি শুভশ্রীকে খুব ভালোবাসত, তাই মনে মনে কষ্ট পেলেও সে নিজের বউকে কোনোভাবেই ছাড়তে চায় না। এদিকে সৌম্য যখন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় তখন তপস, প্রীতি আর শুভশ্রী মিলে এক ভয়ঙ্কর ডিসিশন নেয়। তারা ঠিক করে সৌম্যকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তবে আপনি যদি ভেবে থাকেন এই প্ল্যানিং এর পেছনে কারণটা শুধুমাত্র ভালোবাসা, তবে খুব ভুল করছেন। আসলে এই খুনের পরিকল্পনার পেছনে ছিল একটা মস্ত বড় লোভ। সৌম্য ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে মারতে পারলে তার দোকান এবং তার সম্পত্তি আইন অনুযায়ী শুভশ্রী পেয়ে যাবে। তারপর তপস আর শুভশ্রী সেই টাকা দিয়ে খুব আরামসে লাইফ এনজয় করতে পারবে। ব্যাস আর কি। তিনজন মিলে সৌম্যকে নিজেদের লাইফ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু সৌম্যকে কে আর কিভাবে মারবে সেটা ছিল সবথেকে বড় প্রশ্ন। বোরকেল্লায় ড্রাইভারের কাজ করার সুবাদে তপস ওখানকার লোকাল ক্রিমিনালদেরকে চিনত। সে তার দুজন পুরনো বন্ধু অঙ্কিত ঠাকুর আর সুরাজ সিং এর সাথে কন্ট্যাক্ট করে। এরা দুজনেই বেআইনি দেশি কাট্টা এবং ওয়ান শট বন্দুকের স্মাগলিং করত। তপস তাদের কাছে একটা রিভলভার চায় এবং 2026 সালের 27শে মার্চ অঙ্কিত আর সুরাজ একটা দেশি পিস্তল তপসের হাতে এনে দেয়। এই বন্দুক কেনার জন্য প্রীতি প্রভা নিজের মোবাইল ফোন থেকে ফোন পে ইউজ করে অঙ্কিতদের অ্যাকাউন্টে 49,000 টাকা ট্রান্সফার করেছিল। পুলিশ পরবর্তীতে এই ডিজিটাল ট্রানজ্যাকশনের রেকর্ড খুঁজে পায়। যাই হোক, তো 27শে মার্চ অস্ত্রটা পাওয়ার পর থেকেই তপস তার বন্ধুদেরকে নিয়ে সৌম্যকে মারার জন্য রেকি করা শুরু করে এবং অবশেষে আসে সেই অভিশপ্ত দিন 6ই এপ্রিল 2026। প্ল্যান অনুযায়ী তপস শুভশ্রীকে বলে সৌম্য যখন রাতে দোকান বন্ধ করে বেরোবে তখন যেন সে সৌম্যর লাইভ লোকেশন চেয়ে নেয় এবং কথা মতো সেই রাতে শুভশ্রী সৌম্যকে ফোন করে খুব নর্মাল গলায় অ্যাক্টিং করে বলে, তোমার বাড়ি ফিরতে আজ এত লেট হচ্ছে কেন? আমার খুব টেনশন হচ্ছে, তুমি প্লিজ তোমার লাইভ লোকেশনটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও। যেরকমটা আমরা বলি আমাদের পার্টনারদেরকে বলি কোথাও গেলে লাইভ লোকেশন পাঠিয়ে দেওয়ার কথা। এবার সৌম্য ভাবে যে শুভশ্রী হয়তো কেয়ার করে তার লাইভ লোকেশনটা চাইছে এবং কথা মতো সে তার লাইভ লোকেশনটা শুভশ্রীকে পাঠিয়ে দেয়। রোজগার চেনা রাস্তা হওয়া সত্ত্বেও বউয়ের মুখে এরকম কেয়ারিং কথা শুনে সৌম্য একটুও সন্দেহ করে না এবং লাইভ লোকেশনটা পাওয়া মাত্রই শুভশ্রী সেটা প্রীতি আর তপসের ফোনে ফরওয়ার্ড করে দেয়। লোকেশন ট্র্যাক করে তপস R1 বাইক নিয়ে সৌম্যর পিছু নেয় এবং কিছু দূর ফলো করার পর একটা সুনসান অন্ধকার রাস্তা দেখে তপস সৌম্যর বাইকের একদম ক্লোজ চলে যায় এবং তারপর খুব কাছ থেকে সৌম্যকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি খেয়ে সৌম্য রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে গেলে তপস বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। 5 জন আসামিকে গ্রেফতার করার পর পুলিশ এই মার্ডার কেসের সমস্ত ফিজিক্যাল এভিডেন্স বা বস্তুগত প্রমাণ
এক এক করে উদ্ধার করতে শুরু করে। এই কেসের মূল কিলার তপস কুমারকে জেরা করে পুলিশ জানতে পারে অস্ত্রটা কোথায় রেখেছে, এবং কথা মতো জাজপুর মেডিকেল কলেজের ঠিক পেছনের ঝোপঝাড়ের ভেতর সার্চ অপারেশন চালিয়ে পুলিশ সেই দেশি পিস্তলটা উদ্ধার করে। আর এর সাথেই ক্রাইমের সময় ইউজ করা তপসের R15 স্পোর্টস বাইক আর হেলমেটটাও পুলিশ সিজ করে নেয়। এই পুরো মার্ডারের প্ল্যানিং এবং এক্সিকিউশন যেহেতু ডিজিটাল মাধ্যমে হয়েছিল, তাই পুলিশ আসামিদের ডিজিটাল ফুটপ্রিন্ট কালেকশন করতে বেশি জোর দেয়। ধৃত 5 জন আসামির কাছ থেকে পুলিশ টোটাল 7খানা স্মার্টফোন জব্দ করে। এই ফোনগুলোর কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট আর প্রীতির ফোন থেকে করা সেই 49,000 টাকার অনলাইন পেমেন্ট হিস্ট্রি খুনিদের বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। ইনভেস্টিগেশন শেষে পুলিশ 5 জন অভিযুক্ত শুভশ্রী, প্রীতি প্রভা, তপস কুমার, সুরজ সিং এবং অঙ্কিত ঠাকুরের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে। যেহেতু ক্রাইমটা 2026 সালের এপ্রিল মাসে ঘটেছে, তাই তাদের বিরুদ্ধে নতুন আইন বা ভারতীয় ন্যায় সংহিতা BNS অনুযায়ী মামলা রেজিস্টার করা হয়। তাদের বিরুদ্ধে BNS এর 103 নম্বর ধারায় মার্ডার বা হত্যার কেস দায়ের করা হয়। আর অস্ত্র লুকিয়ে এভিডেন্স নষ্ট করার জন্য 238 নম্বর ধারায় মামলা রুজু করা হয়। বর্তমানে এই কেসটা এখনো কোর্টে চলছে। পরবর্তীতে যদি এই কেসের কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই জানাবো। সম্পর্ক আর ভালোবাসার নামে এই পুরো ঘটনাটা আসলে আমাদের চেনা সমাজের এক চরম নোংরা আর অন্ধকার দিকটাই সামনে এনে দাঁড় করায়। মাত্র 23 বছর বয়সী একটা তরচাজা ছেলে সৌম্য, যার একমাত্র অপরাধ ছিল সে নিজের ভালোবাসার মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। সে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিল সব অশান্তি ভুলে নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে, কিন্তু সে জানতো না নিজের ঘরের মানুষটাই পর্দার আড়ালে বসে তার মৃত্যুর ডেডলাইন ফিক্স করে ফেলেছে। এই ডিজিটাল যুগে একটা লাইভ লোকেশন যেটা মানুষের সেফটির জন্য তৈরি করা হয়েছিল, এই কেসে সেটাই হয়ে উঠল একটা জলজ্যান্ত মানুষকে শেষ করে দেওয়ার সব থেকে বড় হাতিয়ার। তবে অপরাধীরা যতই পারফেক্ট প্ল্যান বানাক না কেন, ডিজিটাল দুনিয়ায় কোনো প্রমাণ পুরোপুরি মুছে ফেলা যায় না। জাজপুর পুলিশের এই তদন্ত সেটা আরও একবার প্রমাণ করে দিল। আমরা শুধু এটুকুই আশা করব উড়িষ্যার এই চাঞ্চল্যকর মামলার বিচার যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, আর সৌম্যর মতো একটা সরল ছেলে যেন উপর থেকে অন্তত এইটুকু শান্তি পায় যে তার খুনিরা আইন এবং আদালতের হাত থেকে রেহাই পায়নি। যাই হোক, এই ছিল আমাদের আজকের কেস। এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, এবং এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চেনা অচেনা সমস্ত মানুষের থেকে সাবধানে থাকবেন।